ইসি বলল, আচ্ছা ভাইয়া তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। এই বলেই ইসি রেডি হয়ে একটু পরে চলে আসলো। দোকান থেকে কয়েকটি যে মিষ্টি কিনে রওনা হলাম। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কারো বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যায়, এজন্য নিলাম। আপনাদের ঢাকায় কি নেয় সেটা ভাই আমি জানি না, ভুল হলে মাফ করবেন। মিতুদের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই ফারজানা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে ফারজানা জড়িয়ে ধরলো। ফারজানা বলল, কেমন আছেন স্যার আপনি? আমাদের ছেড়ে চলে গেলেন কেন? আমি বললাম, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ফারজানা বলল, ভালো না। আপনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন স্যার? আমি বললাম, আচ্ছা এগুলো নাও। ফারজানা বলল, দেন স্যার আমার কাছে। আপু তুমি কেমন আছো? ইসি বলল, এই তো ভালো আছি। ভেতরে গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে, তবে আঙ্কেল আমাকে দেখে খুশি হয় নাই, বুঝতেই পারছি। আমি বললাম, আঙ্কেল আমার উপর কি অনেক বেশি রেগে আছেন আপনি এখনো? আঙ্কেল বলল, আরে না না, বসো। ইসি বলল, আন্টি মিতু কই? মিতুকে তো রুমে পেলাম না। মিতুর কথা বলতেই আঙ্কেল আর আন্টি কেঁদে দিল। আমি বললাম, কি হয়েছে আঙ্কেল? মিতুর কিছু হয় নাই তো? আঙ্কেল বলল, আমার মেয়েকে তো তোমার পছন্দ হয় না, এটা যদি আমাকে বলতা তাহলে আর আজকে এই দিন দেখতে হতো না বাবা। আমি বললাম, আঙ্কেল কি হয়েছে আমাকে প্রথম থেকে বলেন তো। আঙ্কেল বলল, তোমার সাথে যেদিনও ঘুরতে গিয়েছিল তুমি বলেছ তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, পরেও জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়নি। তুমি মন্ত্রীকে বিয়ে করতে রাজি হয়েছ। এই কথা শোনার পর ও সহ্য করতে পারেনি, ও ফাঁসি নিতে গিয়েছিল। ওর মা দেখে ফেলার কারণে ও বেঁচে যায়। কিন্তু রাতে ওর মা রুমে গিয়ে দেখে ও হাত কেটে ফেলেছে আর বেহুশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতাল থেকে নিয়ে এসে ওকে বাড়িতে এনে জিজ্ঞেস করলাম যে কেন এমন করলি। ও কিছুতেই বলে নাই। শেষে বলেছে, আমি আর এই দেশে থাকতে চাই না, আমাকে বিদেশ পাঠিয়ে দাও, আমি ওখানে যেয়ে পড়াশোনা করব। বিশ্বাস করো বাবা, তখন এই কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। দুইটাই মেয়ে আমার, কিভাবে একটা মেয়েকে বিদেশ দিয়ে বলো তো? আমি বললাম, সামনেই তোর পরীক্ষা, পরীক্ষা শেষে তারপরে বিদেশ যাস। কিন্তু না, সে যাবেই, কি আর করবো বাবা বলো। শেষে আমি রাজি হয়ে গেলাম। আর এইসব কথা জানতে পারি ওর এক বান্ধবীর কাছ থেকে। তুমি কেন এমন করলে বাবা বলো তো? আমার কি ছিল না? তুমি শুধু একবার যদি আমাকে বলতে, এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিতাম। আর আমার মেয়ের মাঝে কি কমতি ছিল বলো তো বাবা? আজকে আমি আমার এক মেয়েকে হারিয়ে ফেললাম। আমি আঙ্কেলের কথা শুনে কান্না করে দিলাম। একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর আমি জানিই না আসলে আমারই শব্দ সব আমার জন্য হয়েছে। কেনই বা আমি মিতুর কাছে মিথ্যা কথা বলতে গেলাম? আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমি বললাম, আমাকে মাফ করে দেন আঙ্কেল, সব দোষ আমার। আমি জানতাম না আমার সাথে এমন হবে, এরকম কিছু হবে। জানলে বিশ্বাস করেন আমি কখনোই এমন হতে দিতাম না। আঙ্কেল বলল, ওঠো বাবা, যা হয়েছে হয়েছে, আমার মেয়ে তো আর ফিরে আসবে না। আমি বললাম, আঙ্কেল মিতু ফোন নাম্বারটা একটু দিবেন? আঙ্কেল বলল, আমার দেশ কারোর সাথে কথা বলে না, যখন দরকার হয় তখন একটু ফোন করে। ফারজানা বলল, ভাইয়া আমার কাছে আছে। আমি বললাম, এই নাও নাম্বারটা তুলে দাও। আঙ্কেল বলল, বসো বাবা। আমি বললাম, না আঙ্কেল আজকে বসবো না, বাসায় যেতে হবে, একটু কাজ আছে আঙ্কেল। আসলে এই পরিস্থিতিতে এখানে থাকা যাবে না, তাই মিথ্যা কথা বললাম। আঙ্কেল বলল, মাত্র এসেছো আর এখনই চলে যাবে বাবা? বসো একটু। আমি বললাম, আরেকদিন আসবো, আম্মুকে নিয়ে আসবো। আঙ্কেল বলল, আচ্ছা বাবা। আমার কথা তুমি কষ্ট পাও নাই তো? আমি বললাম, আরে আঙ্কেল কি যে বলেন, আমি আপনার মেয়ের ভালোবাসা বুঝতে পারি নাই। আমি ওকে বুঝিয়েছিলাম যে তুমি এখনো ছোট, এসব বিষয়ে চিন্তা করো না, পড়াশোনায় মন দাও। কিন্তু আমি জানতাম না আঙ্কেল ও আমাকে এতটা ভালোবাসে। আজকে আমি যদি ওকে মিথ্যা কথা না বলতাম তাহলে আজকে আর এই দিন আপনাকে দেখতে হতো না। আঙ্কেল বলল, থাক বাবা কান্না করো না, এখন আমার মেয়ের শরীরে জিদ, ও অনেক কিছুই করতে পারে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল আজকে তাহলে আসি, আপনি ভালো থাকবেন। আঙ্কেল বলল, আচ্ছা বাবা। ফারজান আমাদের পেছন পেছন আসলো। আমি বললাম, ফারজানা এত কিছু হয়ে গেল, অন্তত আমাকে একটা ফোন দিয়ে বলতা। ফারজানা বলল, আপু আমাকে ফোন দিতে দেয় নাই। আমি বললাম, তোমার আপুর সাথে কথা হলে আমাকে বলো হ্যাঁ। ফারজানা বলল, আচ্ছা ভাইয়া। ভাইয়া আপনি একটু দাঁড়ান। আমি বললাম, কি হয়েছে? ফারজানা বলল, আমি ভেতর থেকে আসছি। আমি বললাম, আচ্ছা যাও। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি, আমার সাথে কেন এমন হলো? ইসি বলল, ভাইয়া মন খারাপ? আমি বললাম, আরে না। ইসি বলল, বুঝতে পারছি। ফারজানা বলল, এই নেন ভাইয়া। আমি বললাম, এটা কি? এটা তো একটা চিঠি। ফারজানা বলল, হ্যাঁ ভাইয়া, আপু আপনার জন্য লিখে রেখে গেছে আর আমাকে বলেছে যদি আপনার সাথে কোনোদিন দেখা হয় চিঠিটা আপনাকে দিয়ে দিতে। আমি ফারজানার কাছ থেকে চিঠিটা নিয়ে নিলাম। আমি বললাম, আচ্ছা ফারজানা ভালো থেকো, এই নাও। ফারজানা বলল, না ভাইয়া টাকা লাগবে না। আমি বললাম, রাখো বলছি। ফারজানা বলল, আচ্ছা ভাইয়া আবার আসবেন। আমি বললাম, হ্যাঁ। চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখলাম, বাড়িতে গিয়ে পড়বো। ইসি বলল, ভাইয়া কি থেকে কি হয়ে গেল রে? আমি বললাম, হ্যাঁ আমি ভাবতেও পারি নাই মিতু এরকম একটা কাজ করবে। ইসি বলল, আসলে ভাইয়া মিতু তোকে অনেক ভালোবাসতো। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পারি নাই রে। ইসি বলল, কান্না করিস না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, যা আছে কপালে তাই হবে হয়তো। হঠাৎ দেখি ফোনটা বাজছে। ফোন রিসিভ করে আমি বললাম, হ্যাঁ সুমন বলো। সুমন বলল, হ্যাঁ স্যার, মেয়র আর ওর ছেলে মিলে কালো ধান্দার ব্যবসা করে। এই যেমন মনে করেন স্যার, ইয়াবা, মদ, ড্রাগস ইত্যাদি আরো অনেক আছে। আমি বললাম, তাহলে আমার হিসাবটা আরো সহজ হয়ে গেল। আচ্ছা তুমি এক কাজ করো সুমন, তুমি বলবে চায়না থেকে দুজন লোক আসবে ডিল করতে, 1 কোটি টাকা ডিল। ওদের লোক দিয়ে বলবে আর বলবে ফ্যাক্টরিতে থাকবে। সময়টা ওদের বলে দিও কয়টা বাজে থাকতে হবে, আর রাতে আমি সব প্ল্যান বুঝিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? কালকেই ওদের শেষ দিন হবে। সুমন বলল, জি স্যার, সব কাজ হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ফোন রাখি। ইসি বলল, ভাইয়া কে ফোন করেছিল? আমি বললাম, ওই কাজের ব্যাপারে।
বাড়িতে এসে আমার রুমে গেলাম, মিতুর দেওয়া চিঠিটা খুললাম। আমার প্রিয় ভালোবাসার রেদওয়ান, প্রথমেই বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি, আর যদি পারো আমাকে মাফ করে দিও। একটা কথা কি জানো, তুমি বলেছিলে আমার ভালোবাসা আবেগ, বিশ্বাস করো আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য আমি মরতে গেছিলাম, কিন্তু আমার জন্য পারি নাই। তাও কি তুমি বলবে তোমার প্রতি আমার ভালোবাসা শুধুই আবেগ ছিল? কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলি নাই, আমি জানি আমার ভালোবাসার মানুষ আছে, তাও কেন অন্যের সাথে কথা বলবো? তাও কি বলবে আমার ভালোবাসা আবেগ ছিল? তোমার জন্য রাতে হাতে শিরা কেটে মরতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আর আম্মু আমাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে ফেললো। আর কিভাবে তোমাকে ভালোবাসার প্রমাণ দিব বলো? হয়তো এটা বলতে পারবে যে তোমার জন্য মরতে পারি নাই, এই আবেগের ভালোবাসা আমার দরকার নাই। আর কিভাবে তোমাকে আমি ভালোবাসলো বলো? আমার মনে হয় না একটা মেয়ে একটা ছেলেকে এর থেকে খুব বেশি ভালোবাসতে পারবে। আমি খুব স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে, আমার এই স্বপ্নটা হয়তো কোনোদিন পূরণ হবে না। ভালোবাসা যদি প্রকাশ করা যেত তাহলে আমার ভালোবাসা থাকতো সবার ওপরে। জানি না আমার ভবিষ্যতে কি আছে, কিন্তু এতটুকু বলতে পারবো তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। জানি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে, এটা আমার নিজ চোখে দেখার আগে চলে গেলাম। তোমার মনে কি একটু আমার জন্য ভালোবাসা জন্ম হলো না? আমি কি এত বড়ই অপরাধ করে ফেলেছি তোমাকে ভালোবেসে? এই রেদওয়ান, আমাকে কি একটুও ভালোবাসা যায় না? একটুখানি ভালোবাসতে আমাকে, আমি আমার কলিজাটা কেটে দিয়ে দিতাম তোমাকে। রেদওয়ান, বিশ্বাস করো আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি, মনটা চাইছে জোর করে তোমাকে তুলে নিয়ে আসি। আমার বুকটা ফেটে যাচ্ছে রেদওয়ান এই কথাগুলো লিখতে। আর কিভাবে ভালোবাসলে তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে রেদওয়ান? আমি কি দেখতে শুনতে এতই খারাপ ছিলাম যে তোমার পছন্দ হতো না আমাকে? আর কিছু লিখতে পারলাম না, মনে হচ্ছে কেউ যেন আমার শরীর ছিঁড়ে তাতে লবণ দিয়ে দিল। রেদওয়ান, তোমার কাছে আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইছি, একবার ফিরে আসো না। থাক, ভালো থাকো তুমি, আমি না হয় পাগল হয়ে ঘুরবো। শেষে একটা কথা বলতে চাই, অনেক 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 ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ রেদওয়ান। পুরো চিঠিটা চোখের পানি দিয়ে ভেজানো মনে হচ্ছে। ইতি, তোর পাগলি তো হতে পারলাম না, এক ভালোবাসা না পাওয়া হতভাগিনী মেয়ে মিতু। চিঠিটা পড়ে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আম্মুর কোলে আমার মাথা, ইসি আর আন্টি আমার মাথায় পানি খাওয়াছে। আঙ্কেল বলো, বাবা তোমার কি হয়েছিল? আমি বললাম, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছি, বলতে পারি না আঙ্কেল। আম্মু বলল, আমি কত করে বলেছি তুই ডাক্তার দেখা, তোর শরীরটা খুব দুর্বল, এত দেখাস না। আঙ্কেল বলল, আজকে বিকেলে ডাক্তারের কাছে যাবা। আমি বললাম, দূর আঙ্কেল, আমার কিছু হয়নি, এমনি একটু টেনশনে ছিলাম তো, এজন্য এরকম হয়েছে। আন্টি বলল, আচ্ছা বাবা, তাহলে আমরা যাই। আমি বললাম, আচ্ছা। ইসি বলল, সত্যি করে বলতো ভাইয়া তোর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই বোন, আমাকে একটু একা থাকতে দেই। আম্মু বলল, বাবা তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমি বললাম, ধুর আম্মু যাও তো, বলেছি না হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছি। আম্মু আর এসে চলে গেছে, এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কি করলাম আমি? নিজের ভুলের মাসুল গুনতে হবে আজকে। একটা মেয়ে এত ভালোবাসে আমাকে, আর আমি কি না, ছি ছি ছি, নিজের উপরে নিজে থুতু দিতে ইচ্ছা করছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দেখি সোমায়া চলে এলো। সোমায়া বলল, বাবু তোমার কি হয়েছে? আমি বললাম, আরে তেমন কিছুই হয় নাই। সোমায়া বলল, তাহলে ইসি যে বললো তুমি অজ্ঞান হয়ে গেছিলে? আমি বললাম, আসলে কি হয়েছে, মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম। সোমায়া বলল, নিজের ওপর একটু খেয়াল তো করবা, সারাটা দিন শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে থাকো। আমি বললাম, তুমি কখন অফিস থেকে এলে? সোমায়া বলল, তোমার কথা শুনে কি আর থাকতে পারি, তাই চলে এসেছি। আমি বললাম, এখানে বসো। সোমায়া বলল, হ্যাঁ বলো। আমি সোমায়ার উরুতে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলাম। সোমায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন আগের সব দুঃখগুলো ভুলে গেছি। সোমায়া বলল, ঘুমিয়ে গেছো? আমি বললাম, না বলো। সোমায়া বলল, আমাদের বিয়ে কবে হবে? আমি বললাম, বিয়ে তো খুব শীঘ্রই হওয়ার কথা ছিল, কিন্তু সমস্যা তো একটাই হয়ে গেল। সোমায়া বলল, কি বাবু? আমি বললাম, আগামীকাল একটা মিশন আছে, ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে সব কিছুই ওকে। সোমায়া বলল, না এই শরীর নিয়ে তুমি কোথাও যাবে না। আমি বললাম, আরে আমার কিছুই হবে না। সোমায়া বলল, তা তো করলে হবে না, তোমার শরীর অনেকটা দুর্বল। আমি বললাম, এইসব পরে চিন্তা করবো, আর কালকে তুমি অফিসে যাবে না। এখন আমি একটু ঘুমাই বাবু। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। সোমায়া আমার মাথা বালিশে রেখে চলে গেল। ইসি বলল, ভাবি কই যান? সোমায়া বলল, এই তো ননদ, নিচে যাব, আমার কিছু কাজ আছে। ইসি বলল, ভাবি আমি আসবো? সোমায়া বলল, হ্যাঁ সমস্যা নেই, আসতে পারো। ইসি বলল, তাহলে চলেন দেখি আপনি কি কাজ করেন। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি অনেক বেলা হয়ে গেছে। হঠাৎ আমার চিঠিটার কথা মনে হলো। এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে চিঠিটা খুঁজতে লাগলাম, যদি সময় নিয়ে যায় তাহলে আজকে আমি শেষ। দেখি খাটের নিচে এক কোনায় চিঠিটা পড়ে আছে। জানি বাবা, বাঁচা গেল। চিঠিটা নিয়ে টেবিলে রাখলাম। এখন কাকে রেখে কাকে বিয়ে করব মাথায় কিছুই আসছে না। দুজনেই আমাকে একই রকম ভালোবাসে। মনে মনে চিন্তা করলাম, দেখি কি হয়, কপালে যার সাথে দুটি লেখা আছে তার সাথে বিয়ে হবে। রাতে সুমনকে সবকিছু বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। কালকে মেয়র আর মেয়রের ছেলের শেষ দিন। সকালে নাস্তা করে বসে আছি। একটু পর সুমাইয়া আর মারিয়া আমার রুমে আসলো। আমি বললাম, মারিয়া তৈরি হয়ে নে। মারিয়া বলল, কোথায় যাবো রে? আমি বললাম, মেয়র আর মেয়রের ছেলেকে মারবো আজকে। সুমাইয়া বলল, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজ ভাবছো তুমি সবকিছু মেরে ফেলবা না? আমি হাসলাম, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই বাবু।
এখন এই দাড়িগুলো আমার মুখে লাগিয়ে দাও। সুমাইয়া বলল, কেন? আমি বললাম, যা করতে বলেছি তাই করো। সুমাইয়া আমার কথা মতো দাড়িটা লাগিয়ে দিল। আমি বললাম, মারিয়া দেখ তো আমাকে এখন চেনা যায় কিনা। মারিয়া বলল, একদম না, তোর একবারে বুড়া ব্যাটের মতো লাগে। আমি বললাম, এই মাস্ক আর এই চশমাটা পরে নেই। মারিয়া বলল, কিন্তু আমি বললাম, আমি থাকতে তোর কোনো ভয় নেই, তুই কোনো চিন্তা করিস না। মারিয়া আমার কথা মতো মাস্ক আর চশমাটা পরে নিল। দুইটা রাইফেল আমার কাছে রেখে একটা মারিয়াকে দিলাম। সুমাইয়া বলল, তোমার কাছে এগুলো এলো কিভাবে? আমি বললাম, এত কিছু জেনে তুমি কি করবা? হ্যাঁ, আসলে এগুলো আমি বডিগার্ডদের বলে অন্য জায়গা থেকে কিনে এনেছি। সুমাইয়া বলল, আমার বডিগার্ডও যাবে তোমার সাথে? আমি বললাম, না, কেউ যাবে না, শুধু আমি আর মারিয়া যাব। সুমাইয়া বলল, কি বলো, দুজনেই কি সবকিছু করে ফেলবে? দেখো রেদওয়ান, ফাজলামি করো না, এটা কিন্তু কোনো খেলা না যে বললাম আর হয়ে গেল। আমি বললাম, হবে হবে, সব হবে, তুমি চিন্তা করো না, শুধু একটু দোয়া করো। চল মারিয়া, দেরি হয়ে যাচ্ছে। সুমাইয়া বলল, এই এদিকে আসো। মারিয়া বলল, আমি একটু বাইরে আছি, তুই আয়। আমি বললাম, হ্যাঁ কি হয়েছে বলো। সুমাইয়া আমাকে বলল, তোমাকে ছাড়া বাঁচার কোনো ক্ষমতা আমার নাই, এমন কিছু যেন না হয় যে সারা জীবন আমাকে কান্না করতে হয়। আমি বললাম, এত চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না, তুমি শুধু দোয়া করো। সুমাইয়া বলল, সব সময় দোয়া করি। আমি বললাম, তাহলে যাই। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, এমন করলে যাবো কিভাবে বলো তো? সুমাইয়া বলল, মন চাইছে না তোমাকে যেতে দেওয়ার জন্য। আমি বললাম, দেখো সুমাইয়া, অযথা চিন্তা করো না, আমি বলছি তো কিছু হবে না। সুমাইয়া বলল, যেন তাই হয়। আমি বললাম, হ্যাঁ যাই তাহলে আমি। তুমি এখানে থেকে কি করবে? সুমাইয়া বলল, আমি তোমার রুমে একটু ঘুমাবো। আচ্ছা রেদওয়ান, আমি কি আসবো তোমার সাথে? আমি বললাম, একদম না, তুমি ঘুমাও। সুমাইয়া বলল, হ্যাঁ। আমি সুমাইয়াকে ছেড়ে বাইরে গেলাম। দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। মারিয়া বলল, কিভাবে কি করবি একটু বুঝিয়ে বলতো। আমি বললাম, পরে বলবো, এখন আগে নিচে চল। সুমন বলল, স্যার এই নেন সুটকেস, আর এখানে সব নকল টাকা আছে। আমি বললাম, হ্যাঁ, তুমি ওদের সাথে লুকিয়ে চলে আসবা। সুমন বলল, চিন্তা করবেন না স্যার, ওরা এখনো মনে করে আমি ওদেরই লোক। আমি আর সুমাইয়া মাইক্রোতে উঠে গেলাম। যেতে যেতে সুমাইয়াকে সবকিছু বুঝিয়ে দিলাম। বুড়োনের কাছে এসে দেখি ওরা আগে থেকেই এসে বসে আছে। মারিয়া বলল, রেদওয়ান, আমার কিন্তু খুব ভয় করছে, একা একা আমরা এসব করতে পারবো না, ওদের কত লোভ দেয়, আর সবার হাতেই কিন্তু রাইফেল। আমি বললাম, এসব কিছু চিন্তা করিস না, আর কিন্তু খবরদার ভয় পাস না, আমি এগুলো সবকিছু সামনে নেব, যেমন বলছি ঠিক তেমনই করবি। মারিয়া বলল, ঠিক আছে। ভেতরে যেতেই ওরা আমাকে একটা চেয়ারে বসতে দিল। মারিয়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়র আর ওর ছেলে দেখি খুব খুশি। খুশি তো হবারই কথা, এত বড় ডিল, কিন্তু ওরা তো জানে না ওদের শেষ দিন আজকে।